আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি নাবিলা হাসান। হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। আন্দোলনে যখন উত্তাল পুরো দেশ, তখন 4 আগস্ট রাজধানীর ধানমন্ডিতে ছাত্র জনতার আন্দোলনে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় শিক্ষার্থী আব্দুল মোতালিব। নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন 26 আগস্ট। শেখ হাসিনা ও শাহজাহান খান সহ 176 জনের নামে করা হয় হত্যা মামলা, যে মামলায় শাহজাহান খান 23 নম্বর আসামি। বৃহস্পতিবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে সিএমএম আদালতে তোলা হলে মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের 10 দিনের রিমান্ড আবেদন করে ধানমন্ডি থানা পুলিশ। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। ধানমন্ডি থানার দায়ের করা কিশোর মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। সেখানে শর্টগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন ও রাজৈর মাদারীপুর সদরের একাংশ থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শিল্প কারখানায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাভার ও আশুলিয়া থেকে 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে 11 জনকে আশুলিয়া থেকে এবং 3 জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র্যাব। রাত 2টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে আটক করা হয়। এছাড়া যশোরের আলোচিত মিঠু হত্যা মামলার অন্যতম আসামি বাপ্পি হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে মাগুরার শালিখাত থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন সমস্যা সমাধানের উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এক সাক্ষাৎকারে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ কথা জানান। দুই দেশের মধ্যে পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই। এদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি সমাধানে নতুন সরকার ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, দুই দেশের একসঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে কলঙ্কিত করতে চাইলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ। কালো টাকা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা রুখে দিতে প্রয়োজনে আবারও রক্ত দিবে ছাত্র জনতা। বিকেলে রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় স্বৈরাচার পতন আন্দোলনে নিহত রিকশা চালক সাগর মিয়ার পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিতে গিয়ে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গোটা জাতিকে মুক্ত করতে গিয়ে সাগরের মতো হাজার হাজার ছাত্র জনতা বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। প্রয়োজনে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আবারও রুখে দাঁড়াবে সবাই। তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই মহিমান্বিত আত্মদানকে আমরা কলঙ্কিত করতে দেব না। যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায়, আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি। কারণ সাগরদের মতো ছেলেরা যদি
নিজের জীবন দিয়ে দিতে পারে, এরকম আরো লক্ষ কোটি মানুষ নিজের জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পথ চলাকে নিশ্চিত করবে। 5 আগস্ট সরকার পতনের পর ও গেল আওয়ামী লীগ আমলে দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর উপাসনালয়ে হামলার ঘটনা সুষ্ঠু বিচার চেয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতির কার্যালয়ে দাবি জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বর্তমান সরকারের কাছে অভিযোগ করলেও এখনও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করা হয়। 18টা বছরের এমন কোন শুক্রবার বাদ ছিল না যে আমরা রাজপথে দাঁড়াই নাই, এবং তৎপরবর্তী আমাদের দেখান এবং আমাদের আমরা যে দাবিগুলো, এখানে প্রথম যে দাবিটা, এটা 5 তারিখে যে ঘটনা ঘটলো সেই দাবি, কিন্তু 7টা যে দাবিটা, এই দাবিগুলো আমাদের প্রাণের দাবি এবং 18 বছরের দাবি। 18 বছর থেকে আমরা দাবি করে আসতেছি। আপনি বলবেন যে 15 বছর 7 মাস 4 দিন, আমি এটাও বলেছি ওই 15 বছর 7 মাস 4 দিনের মধ্যে যে ঘটনা ঘটছে সেগুলোরও বিচার করে, সেগুলো তদন্ত করে তাদেরকে আমরা শাস্তি দিতে চাই। বন্যার পানি কমলেও দুর্ভোগে আছে মানুষ। দুর্গত এলাকায় রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে দুশ্চিন্তায় রয়েছে দুর্গতরা। সহজে পানি নামতে না পারায় নোয়াখালীর কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখনও পানিবন্দী 15 লাখ মানুষ। ফেনীতে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। লক্ষ্মীপুরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লাতেও ঘরবাড়ি মেরামতে সহায়তার দাবি জানিয়েছে দুর্গতরা। শরৎকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর সেনবাগে প্রায় 650 পুকুর ও খামারের মাছ ভেসে গেছে। এতে মৎস্য খাতে প্রায় 8 কোটি টাকা ক্ষতির কথা জানিয়েছেন প্রশাসন। খামারিরা জানান, ব্যাংকার বেসরকারি সংস্থার ঋণের টাকায় তারা খামার গড়ে তুলেছিলেন, কিন্তু বন্যায় সব ভেসে যাবার পরদিন কাটছে দুশ্চিন্তায়। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট এখনও ডুবে আছে। উঁচু এলাকায় পানি সরে যাওয়ায় চলছে ঘরে ফেরার যুদ্ধ। তবে এর মধ্যে দুশ্চিন্তায় দিন কাটছে নোয়াখালীর সেনবাগের মৎস্য খামারিদের। খামারিরা জানান, আকস্মিক বন্যায় কিছু বুঝে ওঠার আগেই খামারের মাছ ভেসে গেছে। এতে ব্যাপক লোকসানে অন্তত 400 খামারি। ব্যাংক থেকে লোন নিয়ে 25 লক্ষ টাকা লোন নিয়ে 5 একর জায়গাতে এই মাছ চাষ শুরু করছি। 15 লক্ষ টাকার মাছ ছিল বিক্রি উপযোগী, সবগুলোই বন্যা পানি এতে প্লাবিত হয়ে এক রাতে সবগুলো মাছ চলে গেছে। বেশিরভাগ মাছই বিক্রি উপযোগী ছিল, কিন্তু হঠাৎ করে পানির যে ভয়াবহ প্লাবনে আমরা জাল দিয়েও রক্ষা করতে পারি নাই। করোনায় আমি একটা মাইর খাইছি বড় ধরনের, আর বাকি মাইরটা এবার বন্যা খাইছি। আমার 5টা কর্মচারী চলে গেছে, আমি বেতনও দিতে পারতাম না, আমার লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে। এখন যদি সরকারি বিভিন্ন ব্যাংকগত সংস্থা থেকে আমরা কোনো ধরনের সহায়তা পাই, সেক্ষেত্রে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, আমরা ব্যবসা আবার নতুন করে শুরু করতে পারবো। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও সুদমুক্ত ঋণ প্রদান, মৎস্য খাদ্যের দাম কমানো সহ বিভিন্ন দাবিতে সম্প্রতি মানববন্ধন করেন খামারিরা। এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সুদমুক্তভাবে বা স্থগিত করে বা আগামী 2 বছরের জন্য লোনটা কিছুটা স্থগিত করে মওকুফ করে, অথবা তাদেরকে একটু সময় বাড়িয়ে যদি পরিশোধের জন্য সময় দেওয়া হয়, সেক্ষেত্রে তারা এই খারাপ পরিস্থিতিটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে। সরকারি সহায়তায় দ্রুত ক্ষতি পুষিয়ে নিতে চান খামারিরা। সৈয়দ মাহমুদ, RTV। বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবিলায় কৃষকদের ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্গত এলাকায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা, সার, কীটনাশক ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করবেন তারা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 12 একর জমিতে আমন ধানের বীজ বপন করা হয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বসাকের প্রতিবেদন জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 12টি জেলায় হঠাৎ বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর আমন ধানের জমি। নষ্ট হয়েছে ধানসহ বিভিন্ন ফসল।
চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ অবস্থায় দীর্ঘমেয়াদী সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স বিডি সংগঠন। তারা আমন ধানের চারা, সার, কীটনাশক ও বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সহায়তা করবে কৃষকদের। ভবিষ্যৎ খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলি আমরা ধানের চারা উৎপাদন করছি। 18 থেকে 20 দিনের মধ্যে আমরা এটার চারা হাতে পাবো। তারপর আমরা এটা কৃষকদের কাছে পৌঁছে দিব। কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক ও তাদের ফসল পরিচর্যার জন্য নগদ অর্থ প্রদান করতে চাই। আমরা বিশ্বাস করি দেশের সাধারণ মানুষ হিসেবে একটা দীর্ঘস্থায়ী সমাধান যেন আমরা দিতে পারি। ভবিষ্যৎ কৃষিবিদ হিসেবে আমরা মনে করি যে এটা আমাদের একটা দায়িত্ব। সারা দেশের মানুষের কাছ থেকে প্রত্যাশা করব যে আপনারা যেভাবে পারেন আমাদের সহযোগিতা করবেন। কৃষি শিক্ষার্থী হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার এই কর্মসূচি বলছেন শিক্ষার্থীরা। এতে আর্থিক সহযোগিতা দিচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। বন্যার্ত কৃষকদের জন্য তাদের পুনর্বাসন এবং কৃষি পুনর্বাসনের জন্য এখানে উপস্থিত হয়েছি। বিজ্ঞানী এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানরা আজকে এগিয়ে এসেছি। কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি আর্থিকভাবে যুক্ত হয়েছে। বন্যা পরবর্তী দেশের খাদ্য সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা শিক্ষকদের। পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে মিষ্টি আলু, সবজি এগুলার চারা আমাদের এই অ্যালায়েন্সের মাধ্যমে সারা দেশের বন্যা উপদ্রুত কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া। উৎপাদিত চারা দিয়ে 760 বিঘা জমিতে ধান চাষ করা যাবে। নাদিরা সুলতানা, RTV। অকারণেই বেড়েছে নিত্য পণ্যের দাম। রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় গেল সপ্তাহের তুলনায় প্রায় সব পণ্যে বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। 40 টাকার নিচে মিলছে না সবজি। দাম বাড়তির কারণ হিসেবে অনেকেই গোপন চাঁদাবাজিকে দায়ী করছে। বাজার মনিটরিং ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটে জড়িতদের শাস্তির দাবি ক্রেতাদের। আরও জানাচ্ছেন AR বাদল। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কিন্তু বাড়তি দামের কারণে স্বস্তি নেই তাদের। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়তি। ডিম ডজনে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 155 টাকা। সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার ডজনে 5 টাকা করে বাড়ছে। সাদা ডিম হলে 150 টাকা, লাল ডিম হলে 155 টাকা। সমস্যা হয়েছে বাড়তি দাম, বেশি দাম নিল, অন্য জিনিসের দামও বাড়তি, সবটাই বাড়তি। আলু বাজার ভেদে 55 থেকে 60 টাকা কেজি, করলা 50 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ 160 টাকা কেজি। মুরগির দামও চড়া। ব্রয়লার হলো আপনার 175 টাকা কেজি, পাকিস্তানি 260, লাল লেয়ার হলো 300 টাকা কেজি। গরুর মাংস 750 থেকে 780 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। বিভিন্ন মাছের দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও ইলিশের দাম নিম্নবিত্তের নাগালের বাইরে। 1 কেজি 150, এটি বিক্রি করতেছি 1500 টাকা কেজি, আর 1 কেজি 100, 150, 200 এটি বিক্রি করতেছি 1600 টাকা কেজি। 1 কেজির নিচে 850, 900 গ্রাম এটি বিক্রি করতেছি 1400 টাকা কেজি। তাহলে নিম্ন শ্রেণীর লোকেরাও খাইতে পারতো, এখন নিম্ন শ্রেণীর লোকেরা খাইতে পারে না, মধ্য শ্রেণীর লোকেরাও খাইতে পারতেছে না। আমি তো মধ্য শ্রেণীর থেকেও নিম্ন শ্রেণী, তাও আমি এত আপনাদের সামনে দাম মূলামূলি করতেছি না 50 টাকা কমানোর জন্য। কারওয়ান বাজারে গোপনে চাঁদাবাজি চলছে, কিন্তু দোকান হারানোর ভয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চান না। ব্যবসায়ীরা জানান দোকানের সাইজ অনুযায়ী প্রতিদিন চাঁদা দিতে হয় 500 থেকে 800 টাকা। তারা জানান চাঁদাবাজি বন্ধ করা গেলে কম দামে পণ্য বিক্রি সম্ভব। না আমি কইতাম না, মানে ব্যবসা পেট চালাই খাই আমি 800 টাকা। মানে চাঁদাবাজি না করলে প্রতিটা সবজিতে কয় টাকা করে কম বেচা যায়? নিচে 10 টাকা 12 টাকা কমবো। নেতাকে আইসা চাঁদা তুলে, এই জন্য ঠিক না। আমরা বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষ, সুন্দরভাবে আমরা যেন চলতে পারি, সবাই যেন চলতে পারে, এটা থেকে আমি সম্মত করতে হবে। চাঁদা দিবেন না, কোনো চাঁদাবাজ দিবেন না, চাঁদা কিছু চলবে না। কষ্ট করে মানুষ, নিরীহ মানুষ কষ্ট করে সারাদিন কয় টাকা কামাই করে, সাধারণ ফুটপাতে বিক্রি করে, আইসা আবার চাঁদা চায়। বিএনপির যদি কোনো লোকজন আপনারা যদি একটা হাতে নাতে পান, তাকে হাতে নাতে ধরে আপনারা আইনের হাতে স্পর্শ করুন। 5 আগস্টের পরে কিছুটা দাম কমলেও গোপনে চাঁদাবাজি চলায় এবং পণ্যের দাম বাড়ায় ক্ষোভ জানান অনেক ক্রেতা। বলে কোনো লাভ নাই, কোনো কাজ হইতেছে না। এই যে কইছে মানুষ ভাবছে যে সস্তায় খাইব, সেটা লাভ নেই ভাই। আগের দাম ওই 2 মাস আগে যা ছিল অনেক দাম। AR বাদল, RTV, ঢাকা। এদিকে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম। কেজি প্রতি 50 টাকা কমে আজ 150 টাকাতে কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছে দেশীয় ভারতীয় কাঁচা মরিচের সরবরাহ আমদানি বাড়ায় দাম কমেছে, এতে খুশি সাধারণ ক্রেতারা। হিলি কাস্টমসের তথ্য মতে গত সপ্তাহে ভারতীয় 38টি ট্রাকে 328 মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
অতীতে সব রেকর্ড ভেঙে অবিশ্বাস্য উচ্চতায় দেশের খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যে খেলাপি ঋণ ছাড়িয়েছে 2,11,000 কোটি টাকা। এর মধ্যে কেবল চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই 6 মাসেই বেড়েছে 66,000 কোটি। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের কর্তা ব্যক্তি ও সহযোগীদের সীমাহীন লুটপাটই খেলাপি ঋণ বৃদ্ধির প্রধান কারণ। সেলিম মালিকের রিপোর্ট। সদ্য সাবেক স্বৈরাচারী সরকারের সংস্কৃতি ছিল খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন রাখা। তবে তা থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, শেখ হাসিনা সরকার ও ঋণ খেলাপিরা গত 16 বছর চলেছে অনেকটাই হাতে হাত রেখে। খেলাপি ঋণের উত্থান সম্পর্কে গত সোমবার পিলে চমকে ওঠার মতো তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটি বলছে, জুন মাস শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 16,83,396 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ 2,11,391 কোটি, অর্থাৎ মোট ঋণের 12.56% খেলাপি। এর মধ্যে চলতি বছরের প্রথম 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 66,000 কোটি টাকা। 2015 সালে যখন নাকি বড় বড় ঋণগুলো রিস্ট্রাকচার করা হয়, তখন একটা কথা ছিল যে এই ঋণগুলো ভবিষ্যতে আর কোনো ধরনের সুবিধা তাদেরকে প্রদান করা হবে না। কিন্তু তার কয়েকদিন পরেই তো আবার নতুন গভর্নমেন্ট আসলো। ফাইন্যান্স মিনিস্টার সাহেব এসে প্রথমে বললেন যে যেখানে কথা ছিল যে ওগুলোকে আর রিস্ট্রাকচার করবে না, উনি প্রথমেই বললেন যে না, তাদেরকে আমার একটা এক্সিট দিতে হবে। তার মানে ওরা তখন বুঝলো যে আমরা এর থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি, আমরা আরো ঋণ টিন পাবো। খেলাপি ঋণের দূরে সবচেয়ে এগিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। গত জুন পর্যন্ত বিতরণ করা 1,02,483 কোটি টাকা ঋণের 32.77% খেলাপি হয়ে পড়েছে। এছাড়া বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার যথাক্রমে প্রায় 8% এবং 5%। রিস্ক ম্যানেজমেন্ট কমিটিটা যদি ওপেন সোর্স অ্যাকাউন্টিং করে দেয়, যে যত ঋণ বরাদ্দ হবে একদম পত্রপত্রিকায় ছাপিয়ে বাংলাদেশি জাতির কাছে, আমানতকারীর কাছে এটা অ্যানুয়াল রিপোর্টে ঘোষণা করতে হবে, আপনি দুর্নীতির হার 100 ভাগ কমে আসবে। আপনি দেখবেন, আমি যদি অন্যদিকেও তাকাই, আপনি কিন্তু তাকে ছাড়বেন না, তখন জনগণ কিন্তু তাকে ছাড়বে না। এদিকে অর্থঋণ আদালতে খেলাপি ঋণের মামলার স্তর বেড়েই চলছে। কেন্দ্র ব্যাংকের তথ্যে গত মার্চ শেষে খেলাপি ঋণের মামলা দাঁড়িয়েছে 2,07,593টি, আর এসব মামলায় আটকে আছে 2,36,489 কোটি টাকা। ঋণ খেলাপির সৃষ্টি ব্যাংক নিজেই করে, যে ঋণটাই এমনভাবে দেওয়া হয়েছে যাতে এটা খেলাপি হয়। আর শেষে কিভাবে করে, যে যাতে লোকটা ঋণটা পরিশোধ করতে না পারে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, শুধু শেখ হাসিনা সরকারের 15 বছরে খেলাপি ঋণ বেড়েছে 1,88,910 কোটি টাকা, যার বড় অংশই আদায় অযোগ্য। সেলিম মালিক, RTV, ঢাকা। একের পর এক ব্যর্থ হয়ে নতুন নতুন ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হচ্ছে স্বৈরাচারের দোসররা। এজন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন তিনি। বলেন, যুগপৎ আন্দোলনের সময় বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে আবারও জনগণের কাছে যাবেন তারা। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে যার মাধ্যমে ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মিত হবে বলে মনে করেন রাজনৈতিক নেতারা। এই যে সংস্কারগুলো, এগুলো আমরা যোগ্যপথের মাধ্যমে 31 দফা আমরা প্রণয়ন করেছি, এবং এটা বাস্তবায়নের জন্য সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। নতুন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, সেটা পূরণে আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন, কোনো একটি দল এই কাজটা করতে পারবে না। গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ির 25 শহীদ পরিবারকে 50 লক্ষ টাকা অনুদান দিয়েছে জামায়াত। রাজধানীর শনির আক্রায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে আর্থিক অনুদান তুলে দেন। অনুষ্ঠানে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অধিকারের ভিত্তিতে শহীদ পরিবারের, আহত পঙ্গু পরিবারের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদেরকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জেলার 14 গ্রাম উপজেলার বাতিশা নানকর এলাকায় একটি দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এর পরপরই পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে চালকের সহকারী নিহত হয়। গুরুতর আহত হয়েছে ট্রাকটির চালক। এদিকে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ, বাস ভাঙচুর ও বাস চালকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে কুষ্টিয়া ও মেহেরপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে বাসের উপর হামলা করে সিএনজি চালকরা। এ ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলার সকল রুটে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় মোটর শ্রমিক ইউনিয়ন। একই দাবিতে কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দ সহ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে বিপাকে পড়েছে যাত্রীরা। গণ আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যালয়ে আসছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বেশিরভাগ কাউন্সিলর। ফলে কার্যত থমকে গেছে জনপ্রতিনিধিদের কার্যক্রম। এতে জন্ম নিবন্ধন ও জাতীয়তা সনদ সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। তবে অনুমতি ব্যতীত কার্যালয়ে অনুপস্থিত ওয়ার্ড কাউন্সিলরদের তালিকা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা সরকার। এরপর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলরের কার্যালয় বন্ধ, অনেক কার্যালয়ে তালা ঝুলছে। নগরীর 41টি ওয়ার্ডের 37টিতেই অফিস করছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। যে 2-4 জন অফিস করছেন তারাও অনিয়মিত। অভিযোগ আছে, কাউন্সিলরদের বিরুদ্ধে সম্প্রতি মামলা হওয়ায় অনেকেই আত্মগোপনে রয়েছেন। অনেকে নিরাপত্তার অভাবে কাউন্সিলর কার্যালয়ে আসছেন না। এতে জাতীয়তা, জন্ম ও মৃত্যু সনদ সহ অন্তত 17 ধরনের সেবা বঞ্চিত হচ্ছে নগরবাসী। সব রকমের সেবা যেগুলা সরকারি কার্যক্রমে প্রয়োজন হয় ওই সেবাগুলো সবগুলো বন্ধ বর্তমানে। বেসিক্যালি জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ এবং সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধাগুলা, জনগণের সুযোগ সুবিধা, ওইগুলো আমরা পাচ্ছি না। তো এটার থেকে উত্তরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। 5 তারিখের পর থেকে যে সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউন্সিলর এরা যে বসতেছে না, এটা থেকে তো আমরা অনেকগুলো ক্ষতিগ্রস্ত হইতেছি। কারণ আমরা কোনো সার্টিফিকেট নিতে পারতেছি না, কোনো কাজকর্ম, ওদের কাছে কোনো সেবাই পাইতেছি না। ওয়ার্ড কাউন্সিলররা অনুপস্থিত থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে দাবি করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া অনুপস্থিত ওয়ার্ড কাউন্সিলরদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে। কমপ্লিটলি আমাদের স্থানীয় সরকার বিভাগের উপর নির্ভর করবে আর কি। ওনাদেরকে আমরা জানিয়েছি যে আমাদের সরাসরি নাগরিক সেবা কার্যক্রম যেগুলো জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, অনেকগুলো সেবা ইয়াভাবে স্মুথলি দেয়া যাচ্ছে না। মন্ত্রণালয় অবহিত হয়েছে এবং আমাদের সচিব মহোদয় বলেছেন আমাদের যে উপদেষ্টা মহোদয় আছে তার সাথে কথা বলে তার একটা শীঘ্রই একটা দিক নির্দেশনা আমাদেরকে দিবে। দ্রুত কাউন্সিলর কার্যালয়ের কার্যক্রম সচল করে জনভোগান্তি কমানোর দাবি নগরবাসীর। ইমরুল কায়েস, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের সড়ক দুর্ঘটনায় 4 সেনা সদস্য নিহত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি প্রায় 800 ফুট গভীর খাদে পড়ে গেলে এ প্রাণহানি ঘটে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিল সেনারা। পথে সিকিমের পাকিয়াং জেলায় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে থাকা 4 জন আরোহী সবাই মারা যায়। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকায় নিহতের মোট সংখ্যা প্রায় 40,900 জনে পৌঁছেছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মধ্য দক্ষিণ গাজার 1 মিলিয়নের বেশি মানুষ আগস্টে কোনো খাদ্য রেশন পায়নি। ফলে উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলে জরুরি পোলিও টিকাদান কর্মসূচিতে বাধা দিয়েছে। এদিকে মিশরের সাথে গাজার সীমান্ত থেকে সেনা প্রত্যাহার না করায় যুদ্ধবিরতি চুক্তি আরও দীর্ঘায়িত হবে বলে জানিয়েছে হামাস। সংবাদ শেষ করব সালমান শাহর 28তম মৃত্যুবার্ষিকীর খবর দিয়ে। মাত্র 3 বছর বাংলা সিনেমায় কাজ করেছিলেন তিনি, অথচ প্রায় 30 বছর ধরে তাকে নিয়ে সমান চর্চা, আলোচনা।
মৃত্যুর পরও যে এত দীর্ঘ সময় জনপ্রিয় এবং দর্শকের আগ্রহ আলোচনা জুড়ে থাকা যায় সেটার অনন্য উদাহরণ তিনি। সালমান শাহ। আজ 6 সেপ্টেম্বর স্মরণীয় এই নায়কের চলে যাওয়ার দিন। 1996 সালের এই দিনে মাত্র 24 বছর বয়সে রহস্য মৃত্যুকে আলিঙ্গন করে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। আরও জানাচ্ছেন মারজান ইভান। তোমার কাছে এসেছি, প্রিয় থেকে প্রিয়তম হয়েছি। সালমান শাহকে বলা হয় ঢাকাই সিনেমার রাজপুত্র। মৃত্যুর 2 যুগ পরও তার আকাশচুম্বী জনপ্রিয়তা ও আবেদন কমেনি। প্রজন্ম থেকে প্রজন্মে আরও অনেক বেশি রঙিন হয়েছে তাকে নিয়ে ভালোবাসার রং। এখনো টিভি পর্দায় তার অভিনীত ছবি প্রচারিত হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। ক্ষণজন্মা এই নায়কের জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। 2 ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় ইমন নামে বিটিভিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। পরবর্তীতে আরও বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছিলেন। 1993 সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই দর্শকদের মাঝে ঝড় তোলেন সালমান শাহ। 3 বছর ক্যারিয়ারে 27টি সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের স্টাইল আইকন। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। আজ 6 সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের এই অমর নায়কের 28তম মৃত্যুবার্ষিকী। 1996 সালের আজকের এই দিনে রাজধানীর নিউ স্কাটন রোডের বাসায় নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার। মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও সালমান শাহ খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন এই প্রশ্নের সঠিক উত্তর জানা যায়নি। 27 বছর ধরে চলছে তার হত্যা মামলার তদন্ত। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি। সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেই শোক সইতে না পেরে আত্মঘাতী হন বেশ কয়েকজন তরুণ তরুণী। প্রিয় তারকার মৃত্যুর খবরে এভাবে ভক্তদের আত্মাহুতি পৃথিবীর ইতিহাসে বিরল। সালমান শাহ মরেও এখনো অমর এদেশের লাখো ভক্তের হৃদয়ে। মারজান ইভান, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:30 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।